আছে। নেহা স্বাধীনের কাছে এসে তীক্ষ্ণ কণ্ঠ নিয়ে বলতে লাগে, কাজ করব না, ভালো লাগছে না, আর কফিও খাবো না। মগ থেকে কফি ফেলে দিয়ে পরিষ্কার করে তোর রুমে যা, আমি আসছি। কথাটা বলেই নেহা চলে যায়। স্বাধীন কিছু বলার সুযোগ পায় না। তারপর স্বাধীন মুখ থেকে কফি এক চুমুক দিয়ে দেখে অনেক ভালো হয়েছে। পুরোটুকু না খেয়ে কফি ফেলে দেয়। কফির মগ পরিষ্কার করে রেখে দিয়ে কিচেন রুমের বাইরে এসে দেখে নেহা বসার রুমে তার পরিবারের সঙ্গে বসে টিভি দেখছে। মাঝে মাঝে কিচেন রুমের দিকে তাকাচ্ছে। স্বাধীনকে দেখতে পায়। চোখের ইশারা দিয়ে নেহা রুমে যেতে বলে। স্বাধীন রুমে চলে যায়। খাটের উপর বসে থেকে পা ঝুলিয়ে ভাবতে থাকে, আল্লাহ জানে কপালে কি শনি আছে, তার বউয়ের কাছ থেকে দূরে থাকতে বলেছে আমাকে, আর আমি গিয়ে কিনা নেহা ম্যামের বোনের একসঙ্গে কথা বলছিলাম, আর আমাকে কফি বানানোর শিখে দিয়েছিল নেহা ম্যাম। না জানি কি উল্টাপাল্টা ভেবেছে। কথাটা ভাবছিল স্বাধীন আনমনে। ঠিক তখনই খট করে দরজা খোলার শব্দ পায়। স্বাধীন মাথা তুলে সামনের দিকে তাকিয়ে দেখে নেহা রুমের মধ্যে প্রবেশ করে, দরজা লাগিয়ে দেয়। স্বাধীন খানিকটা ভয় পেয়ে যায়, উঠে দাঁড়িয়ে পড়ে। নেহা স্বাধীনের কাছে এসে গলা চেপে ধরে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। কুত্তার বাচ্চা, তোকে কত করে বললাম যে তুই আমার বোনের কাছ থেকে দূরে দূরে থাকবি, আর তুই গিয়ে কিনা আমার বোনের সঙ্গে ভাব জমাচ্ছিস। এর জন্যই তোর মতো ছোট লোকদের আমার বাসায় কাজের জন্য রাখি না। তোকে এনে ভুল করেছি। আমি কালকে গিয়ে তোকে আমার কোম্পানি থেকে আর আমার পার্সোনাল বডিগার্ডের চাকরি থেকে বের করে দিব। তখন দেখি তুই পথে পথে ঘুরে কিভাবে চাকরি জোগাড় করতে পারিস। নেহার কথা শুনে স্বাধীন ভরকে ওঠে, কারণ জবটা চলে গেলে তার পরিবার আর তাকে পথে বসতে হবে। তারপর নেহার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ম্যাম, আপনার পা ধরে বলছি, প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। আর আমি তো আপনার বোনের সঙ্গে নিজের ইচ্ছাতে কথা বলতে যাইনি। সে এসে আমার সঙ্গে কথা বলছিল আর আমাকে দেখিয়ে দিয়েছিল। স্বাধীন আর কোনো কথা বলতে পারে না। ঠিক তখনই দরজা কড়া নাড়ার শব্দ পায়। স্বাধীন অবাক হয়ে যায়, কারণ তার দরজায় এখন কি আবার নক করছে। নেহা এক প্রকার বিরক্তি নিয়ে দরজা খুলে দেয়। দেখে তার ছোট বোন। নেহা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। আপু, তুমি এর রুমে কি করছো এত রাতে? আবার দরজা লাগিয়ে রেখেছো, কি হয়েছে তোমার? মতিগতি আমার শুরু থেকে একদম ভালো লাগছে না। আমার কথা রাখো। তোর এত রাতে কি এই দরজায় এসে এইভাবে নক করছিস কেন? আপু, একটু জানতে এসেছিলাম, ভাইয়াটার কিছু লাগবে নাকি? নতুন বাসায় তেমন কিছু চেনে না। দেখ, তুই কিন্তু ভুলে যাচ্ছিস এই সামান্য একটা চাকর আমার, এর বেশি কিছু না। যা দরকার নিজে নিয়ে নেবে, না হলে অন্য কাউকে বলবে। তোর এত খেয়াল রাখতে হবে না। আর তোকে যেন এর আশেপাশে একদমই দেখতে না পাই, তাহলে তোর কিছু করব না, কিন্তু এর অবস্থা একদম খারাপ করে ফেলবো। নেহার ছোট বোন নেহার কথা শুনে খানিকটা অবাক হয়ে যায়, কারণ তার বোন এর আগে এভাবে কখনো কথা বলে না। তারপর নেহার ছোট বোন রুমের মধ্যে উকি মেরে দেখে স্বাধীন ফ্লোরে বসে আছে আর অঝরে কান্না করছে। স্বাধীনকে দেখতে পেয়ে অনেকটা মায়া লাগে। নেহা তার বোনকে উদ্দেশ্য করে পুনরায় বলে, তোকে কি বললাম? তোর কানে যায়নি? বললাম না যা এখান থেকে। এখনো দাঁড়িয়ে আছিস কেন? আপু, আগে এই কথার জবাব দাও, তুমি ওর সঙ্গে কি করছো? এভাবে কান্না করছে কেন ফ্লোরে বসে? ও আমার চাকর, ওর সঙ্গে কি করব না করব এটা তোর কাছ থেকে আমি কৈফিয়ত দিব নাকি? তোকে কি বলছি? তোর কানে যাচ্ছে না? যা এখান থেকে আর রুমে গিয়ে ঘুমিয়ে পড়। নেহার ছোট বোন নেহার কাছ থেকে ধমক খেয়ে সেখানে আর না থেকে রুমে চলে যায়। তারপর আবার দরজা লাগিয়ে স্বাধীনের কাছে এসে দাঁড়ায়। স্বাধীন আবার নেহার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগে। তোকে চাকরি থেকে বের করে দেব না, আর ক্ষমাও করে দেব, কিন্তু একটা শর্তে। হ্যাঁ ম্যাম, বলুন। একটা কেন, আপনার 1000টা শর্ত আমি রাজি আছি। কি করতে হবে আমাকে? আপনার বোনদের কাছ থেকে দূরে দূরে তো এই যে কথা দিলাম, একদম স্টপ। আপনার বোনদের সঙ্গে আমি আর একটা কথা বলবো না। তারা যদি আমার সঙ্গে জোর করেও কথা বলতে চায় তাও বলবো না। আরে না, কথা বলবি না কেন? বলবি শুধু এ কথা বলবে যে তুই বিবাহিত, তোর বাসায় স্ত্রী আছে আর একটা সন্তানও আছে, আর যেভাবে বোঝানো দরকার বুঝে ফেলবি। ঠিক আছে ম্যাম, আমি বলবো। তাও আমাকে আপনি চাকরি থেকে বের করে দেবেন না বলেন? আপনি তো ভালোই করে জানেন ম্যাম, আমাকে যদি চাকরি থেকে বের করে দেন তাহলে আমার পুরো পরিবারকে পথে বসতে হবে। আরে ভয় পাস না,
আমি তোকে যা করতে বলেছি তা করলে তোকে চাকরি থেকে বের করে দেব না, কিন্তু তোকে যদি দেখি আমার বোনদের সঙ্গে ভাব জমাতে, তাহলে তোর ওইদিকে হবে শেষ দিন আমাদের বাড়িতে কাজ করার। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝে। তারপর নেহা স্বাধীনের কাছে থেকে চলে যেতে নিবে, ঠিক তখনই তার গায়ে থাকা অন্যটা স্বাধীনের হাতে থাকা ঘড়িতে বেঁধে যায়। একবার সামনে এগোতে নেহার বুকের উপর থেকে অন্যা সরে যায়, অনেকটা রেগে যায়। স্বাধীনের কাছে সে আবার ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। তার তো কোনো দোষ নেই, তারপরও। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমার বুকের ওপর থেকে ওড়না সরিয়ে দিস? ম্যাম, আমি তো কিছুই করিনি। চুপ, একদম চুপ। এখন আর তোকে ভালোভাবে শাস্তে হবে না। কথাটা বলে নেহা তার ওনাটা টান দিতে দেখে স্বাধীনের ঘড়ির সঙ্গে বেঁধে আছে। তারপর বসে স্বাধীনের ঘড়ি থেকে ওনাটা সরিয়ে দাঁড়িয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, সরি। সরি বলতে হবে না ম্যাম, আমি তো সামান্য আপনার পার্সোনাল বডিগার্ড, তো সামান্য বিষয়ে সব কিছু মনে করে নাই। আর একটা কথা বলবো, কখনো কাউকে না বুঝে কোনো কাজ করা ঠিক না। অনেক সময় চোখের দেখা ভুল হয়। নেহা স্বাধীনের কথা শুনে রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীন দাঁড়িয়ে দরজা লাগিয়ে খাটের উপর শুয়ে থেকে ভাবতে লাগে। বুঝতে পারছি না নেহা ম্যাম আমার সঙ্গে এরকম করছে কেন? আমি তার কি ক্ষতি করেছি? নাকি নেহা ম্যামের মনে আমার প্রতি মায়া জন্মাচ্ছে? অফিসে অন্যান্য মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে তার জেলাস ফিল হয়, তার কারণেই পার্সোনাল বডিগার্ড হিসেবে দিল কাজ। আমাকে সারাক্ষণ তার রুমে বসে থাকে, যে হয় কোনো কাজ নেই। কখনো কি কাউকে এভাবে বসে বেতন দেয়? আবার পাশে এসেছি তার চাচাতো বোনদের সঙ্গে, একদমই দেখতে পাচ্ছেন না? নাকি সম্পূর্ণই তার ভুল ধারণা, বা আমার কাছ থেকে সবাইকে প্রোটেক্ট করতে চায় আমি বাজে ছেলে দেখে? এসবই ভাবছিল স্বাধীন। দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে যায় আজানের শব্দে। তারপর ঘুম থেকে উঠে স্বাধীন ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাইরে এসে জায়নামাজ খুঁজতে লাগে, কিন্তু কোথাও পায় না। এমনভাবে নামাজ পড়ে নাই। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীনের রুমের মধ্যে আর ভালো লাগে না। রুম থেকে বের হয়ে বাইরে থাকা বাগানটা ঘুরে ঘুরে দেখতে লাগে। এমন সময় স্বাধীন, নেহার বোনেরা আর নেহা ব্যায়াম করে সেখানে এসে দেখে সবাই নিস্তব্ধ হয়ে পায়ের পর পা রেখে বসে আছে, মাথার উপর দুহাত তুলে। স্বাধীন অবাক হয়ে যায়। প্রত্যেকের গায়ে একদম লেগে থাকা কাপড় পরা। অনেকটা লজ্জিত অনুভব হয়। নেহার দিকে নজর দিতে স্বাধীন থমকে যায়, কারণ নেহার ফিল্মি ফিগারে তার চোখ আটকে যায়। ব্যায়াম করা শেষ হলে নেহা আর তার বোনেরা পাশে তাকিয়ে দেখে স্বাধীন নেহার দিকে তাকিয়ে আছে। দেখতে নেহার বোনেরা সবাই মুচকি মুচকি হাসে। নেহা রেগে যায়, ধমক দিতে সবাই থেমে যায়। তারপর স্বাধীনকে ডাক দিতে স্বাধীনের ধ্যান ভেঙে যায়। সেখান থেকে দৌড়ে তার রুমে এসে দরজা লাগিয়ে হাঁপাতে লাগে। আপু, এই ছেলেটাকে একদম জোকার, এরকম দেখতে কিউট, সেই রকম অভিনয় করে। আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম, তোমার দিকে তাকিয়েছিল, বোধহয় তোমাকে পছন্দ করে। আপু চুপ, একদম চুপ। কি বলেছে এসব? তোরা পাগল হয়েছিস নাকি? বলে যাস না ও আমার পার্সোনাল বডিগার্ড, মাত্র এর থেকে বেশি কিছু না। এখন মুডটাই নষ্ট করে দিল শালা। কথাটা বলেই নেহা দাঁড়িয়ে বাসার দিকে আসতে লাগে। অন্যদিকে পিছন থেকে নেহার বোন আর নেহার চাচাতো বোন কানাঘষা করতে লাগে। নেহা সেদিকে কোনো তাল না দিয়ে সোজা রুমে চলে আসে। অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগে। রুমের মধ্যে এমন সময় স্বাধীন দরজা খুলে ভিতরে প্রবেশ করে। নেহা স্বাধীনকে আয়নার মধ্যে দেখতে পেয়ে পিছন ফিরে তাকিয়ে নেহা চিৎকার দিতে যাবে। এর আগে স্বাধীন দরজাটা আলতো করে লাগিয়ে নেহার দিকে দৌড়ে এসে নেহার উপরে ঠোঁট লাগিয়ে দেয়, যেন চিৎকার করতে না পারে। নেহা অনবরত ছোটার চেষ্টা করে, কিন্তু পারে না। স্বাধীন নেহার মাথার পিছনে হাত দিয়ে আরও শক্ত করে নেয়। নেহা তাল সামলাতে না পেয়ে স্বাধীনকে আরও তার কাছে নিয়ে আসে। দুজনের মধ্যে হারিয়ে যেতে নেবে। এর আগে খট করে দরজা খোলার শব্দ হয়। স্বাধীন নেহাকে ছেড়ে দিয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। নেহা দরজার দিকে তাকিয়ে দেখে তার মা। কি ব্যাপার, তুমি এই ছেলেটা কেন? আর তোর বোনরা বলল তুই নাকি এই ছেলেটার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিস। কেন, আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি? মানে মানে করতে হবে না, ভুলে যাস না। কিন্তু ওরাও মানুষ, আমরাও মানুষ।
একদিন ওদের মতো গরিব ছিলাম। তোর বাবার অক্লান্ত পরিশ্রমে আমরা এত বড় হয়ে উঠেছি। এখন নিচে আয়, সবাই অপেক্ষা করছে খাবার টেবিলে। কথাটা বলে নেহার মা চলে যায়। স্বাধীন দরজা দিয়ে বাইরে যেতে যাবে, পিছন থেকে নেহা স্বাধীনের কলার চেপে ধরে কাছে নিয়ে আসে। কিরে, কোথায় যাচ্ছিস তুই? কিস করবি না? আয়, আবার করি। স্বাধীন ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। তুই তো অনেক সুন্দর অভিনয় করতে পারিস, তোকে তো নাটকে চান্স পাওয়ার কথা রে। এখন আবার ইনোসেন্ট বয়ের মতো নিচের দিকে তাকিয়ে আছিস। তুই ভালো করে জানতি এখন আমি পোশাক চেঞ্জ করছি। এই সুযোগ নেওয়ার জন্য আমার রুমে প্রবেশ করেছে, তাই না? না আপু, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমার কাছে এসেছিলাম ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু ভাবতে পারি নাই যে তুমি রুমের মধ্যে দরজা না লাগিয়ে পোশাক চেঞ্জ করছো। ভাবছি তুমি কাজ করছো, এর কারণে ঢুকে পড়েছি, কিন্তু তুমি আমার দিকে তাকিয়ে চিৎকার করতে যাবে, সবাই এসে যেত, এর কারণে তোমাকে গিয়ে কিস করে বসেছি। সরি। এখন আর অভিনয় করতে হবে না, সর আমার চোখের সামনে থেকে, তোকে যেন আর না দেখি। কথাটা বলেই নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। নেহার হাত থেকে ছাড়া পেয়ে স্বাধীন দৌড়ে নেহার রুম থেকে বের হয়ে গিয়ে নিজেকে সামলে নিয়ে খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। সবাই অপেক্ষা করতে লাগে নেহার জন্য। নেহা আজকে শাড়ি পরেছে, সবাই অবাক হয়ে যায়। নেহা খাবার টেবিলে এসে বসতেই পাশ থেকে নেহার চাচাতো বোন বলতে লাগে, কি ব্যাপার আপু, তোমাকে তো আমরা জোর জবরদস্তি করে কখনো শাড়ি পরাতে পারিনি, কিন্তু আজ আচমকা শাড়ি পরেছো কেন? নিশ্চয়ই কোনো স্পেশাল আছে। থাত, তোরাও না আজ শাড়ি পরতে অনেক ইচ্ছে করছিল, আর তোদেরকে তো বললে কখনো আমার কুচি ধরিস না, তাই কখনো শাড়ি পরা হয়ে ওঠেনি। তা আজকে আপুকে তোমার কোচে ধরেছিল বডিগার্ড, তাই তো? কথাটা বলে নেহার চাচাতো বোন আর নেহার বোন হাসতে লাগে। সবাই হাসতে লাগে, কিন্তু নেহার মা বাবার মুখে কোনো হাসি নেই। তারা চিন্তিত। স্বাধীনের চোখ তাদের চিন্তিত মুখের আড়াল হয় না। নেহা হাসতে লাগে। তারপর খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বের হয়ে যায় অফিসে। জ্যাম ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে গাড়ি। ঢাকা শহরের এই একটা ঝামেলা। দীর্ঘ 1 ঘন্টা পর এসে অফিসে পৌঁছায়। নেহাকে আজকে দেখে অফিসে থাকা প্রত্যেকটা ছেলে কর্মচারী অবাক হয়ে যায় আর ক্রাশ খেতে লাগে। স্বাধীনের কেন জানি তাদের চাহনি একদম পছন্দ হয় না, কিন্তু কি আর করার। স্ত্রীর সম্পর্কটা থাকা সত্ত্বেও স্বাধীনের কোনো অধিকার নেই এইসব ভাবছিল। একটু পর নেহার কেবিনে চলে যায় স্বাধীন। রেগে গিয়ে বসে পড়ে। নেহা কাজ করছিল, এমন সময় একটা ফাইল দেখে অনেকটা রেগে যায়। ফাইলটা ছুঁড়ে মারে গ্লাসে লেগে ফ্লোরে পড়ে থাকে। নেহা চিন্তিত হয়ে মাথার চুল খামচি দিয়ে ধরে। স্বাধীন তার চেয়ার থেকে উঠে ফ্লোরে তাকায়। ফাইলটা উঠিয়ে দেখতে লাগে, কিন্তু কিছুই বুঝতে পায় না। নেহার কাছে এনে দিয়ে বলে, ম্যাম, এই নিন ফাইল। আর কি হয়েছে? এভাবে মাথার চুল খামচি দিয়ে রেখেছেন কেন? আরে বলিস না, এই ফাইলটা 100 কোটি টাকার ডিল, কিন্তু অনেক ভুল। এদের এত এত টাকা দিয়ে রেখেছি, এরা কি কি কাজ করে আল্লাহই ভালো জানে। একটা কাজও মনোযোগ দিয়ে করে না, সবাই প্রেম করতে অফিসে আসে। এইখানে আপনার তো কোনো ভুল নেই, তাহলে এভাবে মাথা চেপে ধরেছেন কেন? ওদের কাছে দিন, একটু পর ওরা ঠিক করে এনে দেবে। চুপ করবি তুই? এমনিতেই মাথা ব্যথা করছে, তারপর তোর উল্টাপাল্টা প্রশ্ন। এই ফাইলটা প্রস্তুত করতে 7 দিন লেগেছে, আর ওরা কি না মাত্র 2 ঘন্টার মধ্যে ঠিক করতে পারবে? পাগল নাকি তুই? নেহার কথা শুনে স্বাধীন তাকে তারপর ফাইলটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগে। কিছু কিছু ভুল সে দেখে, কিভাবে ঠিক করতে হবে সেটাও দেখে। তারপর নেহার কাছে এসে বলে, ম্যাম, এর আগে আমি এরকম ফাইল দেখেছিলাম। আপনি যদি আমাকে একটু বুঝিয়ে দিতেন তাহলে খুব তাড়াতাড়ি আমি ফাইলটা কমপ্লিট করে আপনাকে দিতে পারতাম। স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে, কি বললি তুই? তুই পারবি, তাও আবার 2 ঘন্টার মধ্যে? তোর থেকে ভালো ভালো ডিগ্রি অর্জন করা কাজের লোকেদের দিয়ে ফাইলটা প্রস্তুত করা, আর তুই সেখানে সামান্য মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছিস। কি বুঝবি তুই? আমার অযথা সময় নষ্ট করিস না। আরে ম্যাম, আমাকে একটাবার বুঝে তো দেখেন, পারি কি না পারি। নেহা ভাবতে লাগে, যা হবার তা তো হয়ে গেছে, এখন আর কি করার। যদি ছেলেটা এত করে বলছে কিছু করতে পারে, তাই স্বাধীনকে সব কিছু বুঝিয়ে দিতে লাগে। স্বাধীনে বুঝতে বুঝতে প্রায় 30 মিনিট লেগে যায়।
তারপর তার কম্পিউটারের কাছে গিয়ে সব কিছু দেখে টাইপ করতে লাগে। প্রায় 1 ঘন্টা পর স্বাধীন সব কিছু কমপ্লিট করে প্রিন্ট আউট করে নেহা এখনও চিন্তিত হয়ে মাথায় হাত দিয়ে ডেস্কে মাথা লাগিয়ে রয়েছে। স্বাধীন ফাইল নতুন করে প্রস্তুত করে নেহার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আপনার ফাইল দেখেন, এখন কোনো জায়গাতেও বিন্দুমাত্র ভুল নেই। আচমকা স্বাধীনের কথা শুনে নেহা সামনের দিকে তাকায়। তারপর স্বাধীনের হাত থেকে ফাইলটা নিয়ে দেখতে লাগে। যতই দেখছে ফাইলটা নেহা ততই অবাক হচ্ছে, চোখ বড় বড় করে ফেলছে। সম্পূর্ণ ফাইল দেখতে দেখতে নেহার 10 মিনিট লেগে যায়। সম্পূর্ণ দেখার পর স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, ও মাই গড, তুই কিভাবে এই ফাইলটা মাত্র 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেললি বলতো? ম্যাম, আমি মাঝে মাঝে আপুদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে কথা বলতাম। আপনি হয়তো দেখেছেন অনেকবার। আমি আসলে দাঁড়িয়ে কথা বলতাম, তার পাশাপাশি তাদের কাজ দেখতাম। আমি সব কিছু দেখে শিখে ফেলেছি, তাই পারছি খুব অল্প সময়ে। শি ইজ রিয়েলি জিনিয়াস। আমি বিশ্বাস করতেই পারছি না যে সামান্য একটা ছেলে হয়ে আমার 100 কোটি টাকার ডিলটা এইভাবে বাজিয়ে দিবি। অনেক অনেক ধন্যবাদ তোর জন্য। এইবার তো ম্যাম বুঝতেই পারছেন, আসলে লেখাপড়া দিয়ে কোনো কিছু হয় না, যদি না শেখার ইচ্ছা আর অভিজ্ঞতা থাকে। স্বাধীনের কথা শুনে নেহা মাথা দিয়ে হ্যাঁ ইশারা করে। তারপর নেহা ভালোভাবে ফাইলটা দেখে স্বাধীন গিয়ে তার চেয়ারে বসে মুভি দেখতে লাগে। এমন সময় নেহা বলে, চল আমার সঙ্গে, আজকে এক জায়গায় যেতে হবে এই ডিলটা কনফার্ম করার জন্য। কথাটা বলে নেহা তার ব্যাগে ফাইলটা রেখে দেয়। কেবিন থেকে বের হয়ে যায় স্বাধীন। নেহার পিছু পিছু গাড়িতে উঠতে ড্রাইভার সাহেব পুনরায় গাড়ি স্টার্ট দিতে লাগে। একটা রেস্টুরেন্টের দিকে স্বাধীন কোনো প্রশ্ন করছে না, বাড়ির দিকে তাকিয়ে আছে। এমন সময় নেহা বলে, কিরে, তোর আবার কি হলো? সকালের ওই বিষয়টার জন্য মন খারাপ করে আছিস? আই এম সরি। আরে না ম্যাম, কই মন খারাপ করে আছি। মন খারাপ করে আছিস না তো কি অন্যান্য দিন গাড়িতে উঠে আমার মাথা খেয়ে ফেলতি, এটা কি ওটা কি, কোথায় যাচ্ছি, কি করব, এসব আর কি। আর আজ চুপচাপ করে আছিস কেন? না মানে ম্যাম, আজকে আমার বোনের জন্মদিন, আর এখনো তার সঙ্গে কোনো কথা বলা হয়নি। আমার কাছে এই জন্মদিনেরও একটা মোবাইল ফোন চেয়েছিল, কিন্তু কিভাবে ওকে মোবাইল ফোন কিনে দেব বলেন? বাবার প্রত্যেক মাসে ওষুধের বাবদি টাকা সব ফুরিয়ে যায়, কোনো মতে সংসারটা চলে। ও এই ব্যাপার, তা আগে যাই ডিলটা কনফার্ম করে আসি, তারপর তোর সঙ্গে তোর বাসায় যাব, তোর ফ্যামিলির সঙ্গে দেখা করার জন্য। তোর মা বাবা বোনকে অনেক দেখতে ইচ্ছে করছে তোর কাছ থেকে তাদের কথা শুনতে শুনতে। নেহার কথা শুনে স্বাধীন অনেকটা খুশি হয়। একটু পর একটা 5 স্টার হোটেলে গিয়ে গাড়ি ব্রেক করে। নেহা গাড়ি থেকে নেমে সামনে যাচ্ছিল, স্বাধীন তার পিছু পিছু। বড় একটা কেবিনে গিয়ে স্বাধীন বসে পড়ে। সামনে স্মার্ট একটা ছেলে, চোখে সানগ্লাস। আশেপাশে অনেকগুলো কালো পোশাক পরিহিত লোক। বুঝতে পারে এগুলো তার বডিগার্ড। নেহার ছেলেটা সামনের চেয়ারে বসে পড়ে, তারপর হ্যান্ডশেক করে ছেলেটার সঙ্গে কথা বলতে লাগে। নেহার দিকে ছেলেটা কেমন যেন দৃষ্টিতে তাকিয়েছিল। স্বাধীনের অনেক রাগ হতে লাগে, কিন্তু কিছুই করতে পারবে না। অনেকক্ষণ কথা বলার পর ডিলটা কনফার্ম হলে নেহা ছেলেটার কাছ থেকে বিদায় জানিয়ে স্বাধীনকে নিয়ে চলে আসে। গাড়িতে বসেছিল। এমন সময় নেহা বলে স্বাধীনকে উদ্দেশ্য করে, জানিস আজ আমি অনেক খুশি, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে খান ইন্ডাস্ট্রির সঙ্গে ডিল করার, কারণ এদের সঙ্গে ডিল করলে আমার অনেক লাভ। আমার পণ্য অনেক দেশে এরা নিয়ে যেতে পারবে, তারপর তাদের লাইন ধরে আমরা গিয়ে ডাইরেক্ট বিদেশে মাল সাপ্লাই দেব। এটা আমাদের বেনিফিট আরও বেশি। নেহা কথা বলে চলেছে, কিন্তু স্বাধীনের ওইদিকে কোনো হেলদোল নেই, কারণ সে বারবার ওই ছেলেটার চাহনির দিকে তাকিয়েছিল। ইচ্ছে করছিল তাকে মেরে মুখ ভেঙে দিতে। অন্যের বইয়ের দিকে নজর দেয় শালা। স্বাধীনের কোনো সারা শব্দ না পেয়ে নেহা স্বাধীনের হাত ঝাঁকাতে লাগে। কি রে, কোনো কথা বলছিস না কেন? কি ভাবছিস এইভাবে? বললাম তো পরিবারের সঙ্গে দেখা করতে তোকে নিয়ে যাব, সঙ্গে আমিও যাব তোর পরিবারকে দেখার জন্য। এখন এমন গোমরা মুখ করে আর থাকিস না, কেন জানি তুমি গোমরা মুখ দেখলে অনেক খারাপ লাগে আমার। নেহার কথাটা শুনে স্বাধীন ফিক করে হেসে ফেলে। তারপর স্বাধীন নেহার সঙ্গে মন খুলে কথা বলতে লাগবে। এক পর্যায়ে একটা শপিং মলের সামনে গিয়ে গাড়ি দাঁড় করে। স্বাধীন অবাক হয়ে যায়। নেহাকে প্রশ্ন করবে কিনা ভাবতে লাগে, কিন্তু করে না।
নেহা সামনে যাচ্ছে, স্বাধীন পিছু পিছু। এক এক করে নেহা তার পছন্দের মতো জামা কাপড় কিনতে লাগে। স্বাধীন পেছন থেকে ব্যাগ টানছে। এক পর্যায়ে একটা মোবাইলে শপে যায়। নেহা দামি আইফোন কিনে স্বাধীন বুঝতে পারে এটা তার বোনের জন্য না, কারণ এত দামি ফোন কখনো তার বোনকে দেবে না সে। তখনই স্বাধীন একটা দোকানদারকে সব থেকে কম দামি ফোনের কথা জিজ্ঞেস করতে লাগে। স্যার, আমাদের এখানে সব থেকে কম দামে ফোন আছে যার মূল্য 12,000 টাকা রাখা যাবে। এর কম দামে কোনো স্মার্টফোন নেই। কথাটা শুনেই স্বাধীন জিভ কামড় দেয়। 12,000 টাকা হলে তার পরিবার 3 মাস অনেক সুন্দরভাবে চলতে পারবে। স্যার, দেব আপনাকে ফোনটা? না না না, দরকার নেই, এমনিতে জিজ্ঞেস করলাম আর কি। অন্যদিকে নেহা পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল আর হাসছিল। স্বাধীন তো আর জানে না এই সব কিছু তার পরিবারের জন্য। তারপর নেহার কেনাকাটা শেষ হলে কাঁচা বাজারে চলে যায়। স্বাধীনকে অনেকগুলো টাকা দেয়। স্বাধীন টাকা দিয়ে অনেকগুলো কাঁচা বাজার করে নেহার গাড়িতে রেখে দেয়। গাড়িতে উঠে বসতে স্বাধীন পাশ থেকে নেহাকে প্রশ্ন করে, এইবার বল তোর বাসা কোথায়? কোথায় যাব? মিরপুর 11 রাব্বানি হোটেল একদম পিছনে। আপনারা আবার ভাইবেন না যে এটা রাইটারের নিজস্ব বাসা। ভাড়াই থাকতে হয়। আমি গ্রামে থাকি, বাবা থাকে। যাই হোক, এবার গল্প করা যাক। তারপর স্বাধীন ড্রাইভারকে তার বাড়ির লোকেশন বলে। ড্রাইভার সেই অনুযায়ী যেতে লাগে। নেহা গাড়িতে বসে মোবাইলে ফেসবুক স্ক্রল করছিল। একটু পর স্বাধীনের বাসার সামনে সে গাড়ি দাঁড় করে। নেহা গাড়ি দাঁড় করানোর সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ে। স্বাধীন গিয়ে দরজায় নক করতে লাগে। ওদিকে নেহা ড্রাইভারকে কিছু একটা বলে। একটু পর স্বাধীনের মা এসে দরজা খুলে দেয়। স্বাধীনকে দেখতে পেয়ে অবাক হয়ে বলে, কিরে বাবা, এই অবেলায় এসেছিস? কিছু কি হয়েছে? ঠিক আছিস তো বাবা? আমার ঠিক আছে, একদমই চিন্তা করতে হবে না। আসলে বোনের তো আজকে জন্মদিন, আর অনেক দেখতে ইচ্ছে করছিল। সঙ্গে সঙ্গে ম্যাম হ্যাঁ বলল, আর তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছে। এই যে ম্যাম। কথাটা বলে স্বাধীন নেহাকে দেখিয়ে দেয়। স্বাধীনের মাকে নেহাকে ভালোভাবে দেখতে লাগে। তারপর স্বাধীনের মা নেহাকে নিয়ে বাসায় চলে যায়। চেয়ারে বসতে দেয়। স্বাধীন গিয়ে তার বোনের সঙ্গে কথা বলতে লাগে। একটু পর ড্রাইভার এক এক করে সব বাজার আর শপিং ব্যাগগুলো বাসের মধ্যে নিয়ে আসে। আন্টি, ড্রাইভারের হাত থেকে ওই কাঁচা বাজারগুলো নিয়ে রাখেন, আর শপিং ব্যাগ আছে, ওইগুলোতে আপনাদের জন্য কিছু পোশাক কেনা আছে, রেখে দেন। এইসবের কি দরকার ছিল মা? তুমি এসেছো এমনিতেই আমি অনেক খুশি হয়েছে। আমার দুঃখের দিনে তোমার বাবা আমার ছেলেকে চাকরি দিয়েছে, আর এজন্য অনেক কৃতজ্ঞ আমরা। তোমার বাবাকে বলো আমাদের কথা। ঠিক আছে আন্টি। তারপর স্বাধীনের মা ড্রাইভারের হাত থেকে সব বাজারগুলো রেখে দেয়। শপিং ব্যাগগুলো ঘরে রেখে দিয়ে আসে। অন্যদিকে স্বাধীন রুমে তার বোনের সঙ্গে দুষ্টামি করছিল। একটু পর স্বাধীন তার বোনকে নিয়ে বাইরে চলে আসে। নিয়া স্বাধীনের বোনকে দেখতে পেয়ে তার দিকে ইশারা করে আসতে বলে, এইদিকে আসো। ঠিক আছে তো তুমি? স্বাধীনের বোন স্বাধীনের দিকে তাকায়, মাথা দিয়ে হ্যাঁ বলে। স্বাধীনের বোন গিয়ে নেহার সামনে দাঁড়িয়ে পড়ে। ড্রাইভারকে ইশারা দিতে একটা বড় কেক নিয়ে আসে। তারপর নেহা মোমবাতি জ্বালিয়ে স্বাধীনের বোনের হাতে ছুরি দিয়ে কেক কাটতে বলে। স্বাধীনের বোন কেক কাটতে লাগে। খুশিতে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে পড়ে। নেহা দেখতে পেয়ে টিস্যুতে মুছে ফেলে। পাগলি মেয়ে, এইভাবে কান্না করছো কেন? যতদিন আমি বেঁচে আছি তোমাদের চোখে কখনো পানি আসতে দেব না। স্বাধীন কথাটা শুনে অনেকটা অবাক হয়, কিন্তু কাউকে বুঝতে দেয় না। তারপর স্বাধীনের বোন কেক কেটে স্বাধীনকে, তারপর স্বাধীনের মাকে, নেহাকে, তারপর দৌড়ে গিয়ে তার বাবাকে খাইয়ে দিয়ে আসে। পাগল মেয়ে, তুমি আমাকে ম্যাম বলছো কেন? আপু বলে ডাকবেন না? হয়তো বাকি কথা বলতে নেওয়া দিয়ে স্বাধীন কথা বলতে লাগে, কারণ সে বুঝতে পেরেছিল নেহা কি বলবে এখন। নেহাও থেমে যায়। কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়। ঠিক তখনই স্বাধীনের মা বলে, মা, তুমি তো অনেকটা সময় হলো এসেছো, কিছু তো খাওয়া দাওয়া করনি, একটু বসো, তোমার জন্য রান্না করে। না আন্টি, রান্না করতে হবে না, এখানে বসেন, আপনাদের সঙ্গে কথা বলতেই আমি এসেছি। সেটা কি বললে আর হয়? মা, তুমি এখানে বসো একটু, আমি রান্না করে আনছি, খাবার খেয়ে তবে কিন্তু যাবে।
এর আগে কিন্তু আমি যেতে দেব না, এই বলে দিলাম। কথাটা বলেই স্বাধীন মা কিচেন রুমে যায় রান্না করার জন্য। অন্যদিকে নেহা স্বাধীন এবং দুজনেই কথা বলছিল। ঠিক তখনই নেহা তার ব্যাগ থেকে একটা মোবাইল বের করে। স্বাধীন দেখে বুঝতে পারে এটা আইফোন, কিন্তু কাকে দেবে। তখন নেহা স্বাধীনের বোনের দিকে আইফোনটা এগিয়ে দেয়। স্বাধীনের বোন নিতে নারাজ দেখায় স্বাধীনের দিকে তাকায়, মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। স্বাধীনের বোন প্যাকেট খুলে আইফোন দেখতে পেয়ে জোরে সোরে চিল্লানি দিয়ে ওঠে। আচ্ছা, আঙ্কেলকে চিকিৎসা করানোর জন্য কত টাকা লাগবে? ম্যাম, অনেক টাকা লাগবে। আমি তো এটা জিজ্ঞেস করছি, কত টাকা লাগবে? প্রায় অনেক টাকা লাগবে, প্রায় 30 লক্ষ টাকা। আর বাংলাদেশের চিকিৎসা হবে না, এই জন্য বিদেশে যেতে হবে ডাক্তার বলেছে, তাই আমি হাল ছেড়ে দিয়েছি। তারপরেও চেষ্টা করছি, দেখি পারি কি না। স্বাধীনের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নেহা তার ব্যাগ থেকে চেক বই বের করে লিখতে লাগে। একটু পর স্বাধীনের দিকে 35 লক্ষ টাকার একটা চেক এগিয়ে দেয়। স্বাধীন চেকটা নিতে নারাজ দেখায়, কিন্তু নেহা অনেক জোরাজুরি করতে লাগে। হাতে নিয়ে দেখে 35 লক্ষ টাকার চেক। স্বাধীন অবাক হয়ে যায়, নেহার দিকে তাকিয়ে বলে, ম্যাম, বুঝতে পারছি আপনি হয়তোবা আমাকে উপহাস করছেন, তাই না? চাই না কারোর দোয়া নিয়ে বাঁচতে। এইভাবে কথা বলছো কেন তুমি? তুমি তো ভালো করেই জানো তুমি আমার কি হও। আর উপহাস নয়, তোমার বেতনের থেকে কিছু কিছু টাকা করে কেটে রাখবো প্রতি মাসে। নেহার কথা শুনে স্বাধীন রাজি হয়ে যায়। তারপর নেহা পুনরায় বলতে লাগে, আঙ্কেলকে খুব দ্রুত চিকিৎসা করাতে হবে। আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি, ওরা কালকের মধ্যেই সবকিছু অ্যারেঞ্জ করে ফেলবে। তুমি একটা কাজ করো, আঙ্কেল আর আন্টির পাসপোর্টটা আমাকে দিয়ে দাও, আমি ওর কাছে মেল করে পাঠিয়ে দিচ্ছি। নেহার কথা শুনে স্বাধীন রুমে যায়। তারপর তার বাবা আর মায়ের পাসপোর্ট নিয়ে আসে। নেহার ছবি তুলে তার বন্ধুর কাছে পাঠিয়ে দেয় আর তাড়াতাড়ি মেডিকেলে প্রবেশ করতে বলে। নেহার বন্ধু 12 ঘন্টা সময় চায়। স্বাধীন অনেক খুশি হতে লাগে। স্বাধীনের বোন অবাক হয়ে যায়, কি হচ্ছে এইসব বড় বড় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা দেখে নেহা বললেন, এইবার তোমার শখের ফোন তোমার কাছে রেখে দাও। তোমার বাবার চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে। তোমার বাবা ঠিক আগের মতো হাঁটা চলাফেরা করতে পারবে, সাধারণ মানুষের মতো। তারপর তারা তিনজন মিলে আনন্দ করতে লাগে। স্বাধীনের মার রান্না শেষ হলে খাওয়া দাওয়া করে স্বাধীন তার মাকে সব কথা খুলে বলে। অনেক খুশি হয়। নেহা সবার হাসি দেখে কেন জানি তার অনেক ভালো লাগে। তারপর অনেকক্ষণ স্বাধীনের মা বাবা বোনের সঙ্গে আড্ডা দিতে লাগে। সেইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে নেহা স্বাধীন গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট দিয়ে তার আগের বাসার দিকে যেতে লাগে। বাসে গিয়ে দরজার কলিং বেল দিতে নেহার বাপ এসে দরজা খুলে দেয়। নেহা দরজা দিয়ে এক পা ভিতরে যেতে ঠাস ঠাস করে নেহার গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয় তার বাবা। স্বাধীন নেহা দুজনেই অবাক হয়ে যান। এই শিক্ষা দিয়েছে তোকে, পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস। মানে বাবা, কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। তাই তো বলি, সামান্য একটা ছেলের জন্য এত আদিক্ষেতা কেন? এইটার কারণ বিয়ে করে ফেলেছিস, আবার আমাদের সামনে নিয়ে এসে পার্সোনাল বডিগার্ড পরিচয় দিস। বললেও তো পারতি যে আমার হাজবেন্ড হয়। আমরা বিয়ে করে ফেলেছি, আমরা কি মেনে নিতাম না? অযথা নাটক করার কি দরকার ছিল? স্বাধীন তো নেহার বাবার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল এই তা সব গেল, কিন্তু যে নেহার বাবা এইসব এত সহজে মেনে নেবে কখনো ভাবতেও পারেনি। তখন স্বাধীনের দিকে তাকায়। স্বাধীনকে ভয় পেতে দেখে নেহার বাবা স্বাধীনের কাছে এসে ঘাড়ের উপর হাত রেখে বলে, আরে বাবা, ভয় পাচ্ছ কেন? ভয় পেতে হবে না তোমাকে। তোমাকে তো এমনিতেই অনেক আগে থেকে পছন্দ আমার। তোমরা এসব করেছো, আগে বলতে না? তাহলে তোমাকে কি আমরা এসব কথা বলি? জামাই আদর করা শুরু করতাম। নেহার বাবার শেষের কথা শুনে স্বাধীন হেসে ফেলে। তারপর নেহার বাবা স্বাধীনকে নিয়ে বাসার ভেতর প্রবেশ করে। বসার রুমে গিয়ে বসিয়ে দেয় নেহাকে স্বাধীনের পাশে। নেহা মুখ তুলে সামনের দিকে তাকায়, অবাক হয়ে যায়। স্বাধীন অবাক হয়ে যায়। সামনে সেই পাহাড়ের চেয়ারম্যানের মেয়েকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। স্বাধীন আর নেহা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপর নেহা তার বাবা মা সবার সঙ্গে কথা বলতে লাগে। সবাই সবকিছু হাসি মুখে মেনে নেয়, কারণ তারা স্বাধীনকে অনেক ভালো ছেলে আর অনেক পছন্দ করে ফেলেছে। সবাই মিলে খাচ্ছিল। এমন সময় পাশ থেকে নেহার বোন বলতে লাগে,
দুলাভাই, তুমি আগে কেন বলো নাই যে তুমি আপুকে বিয়ে করেছো? আমি তো তোমাকে নিয়ে বাসর ঘরের স্বপ্ন দেখে ফেলেছি রাতে। নেহা তার বোনের কথা শুনে রেগে তার দিকে তাকায়। সবাই হাসতে লাগে। এভাবে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে। তারপর সবাই টিভি দেখতে লাগে। তারপর রাত যখন গভীর হয়, যে যার রুমে চলে যায়। স্বাধীন তার রুমে ঢুকতে যাবে, দেখে তালা লাগানো। পাশে নেহার বোন আর নেহার চাচাতো বোন দাঁড়িয়ে আছে। আরে দুলা ভাই, এখন আর আলাদা থাকতে হবে না, সবাই জেনে গেছে। এখন একসঙ্গে থাকলে কোনো সমস্যা নেই। এখন আমাদের ট্রিট দেন, আমরা চলে যাই। মানে ধ্যাত, এত মানে মানে করছেন কেন দুলাভাই? টাকা চাচ্ছি, টাকা দেন। বাকিটা না হয় আপনি রুমের ভেতরে গেলেই বুঝতে পারবেন। স্বাধীন নিজেকে অনেক লজ্জিত অনুভব করে, কারণ তার কাছে মাত্র 100 টাকা ছাড়া বাকি কোনো টাকা নেই। এটা নেহার বোন আর নেহার চাচাতো বোন বুঝতে পেরে বলে, আরে বাদ দে, টাকা না হয় পরে নিব। এখন ভাই আর অনেক ভয় পেয়ে আছে, আগে আপুর কাছে যা, তারপর না হয়। কথাটা বলেই নেহার বোনেরা এসে স্বাধীনের হাত ধরে নেহার রুমে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়, দরজা লাগিয়ে দেয়। স্বাধীন সামনের দিকে তাকিয়ে দেখে পুরো ঘরটা আলোকিত হয়ে আছে মোমের আলোতে। সামনে অনেক সুন্দর বাসর ঘরে সাজানো, তার মাঝখানে নেহা ঘোমটা দিয়ে বসে আছে লাল শাড়ি পরে। স্বাধীনকে রুমে আসতে দেখে নেহা খাট থেকে উঠে স্বাধীনের কাছে এসে পা ধরে সালাম করতে লাগে। এইটা দেখে স্বাধীন বলে, আরে ম্যাম কি করছেন? আমার পা ধরছেন কেন? বাসর ঘরে স্বামী স্ত্রীর পা ছুঁয়ে সালাম করে, জানো না এটা? জানি তো, বাট আমাকে তো আর আপনি স্বামী হিসেবে মেনে নেন না। আমি তো আপনাকে স্ত্রী হিসেবে মানি না। তাহলে এসবের আবার কি? কি বললি তুই? আমাকে স্ত্রী হিসেবে মানিস না? ওয়েট, দেখাচ্ছি তোকে। কথাটা বলে নেহা শাড়ির ওড়না মাজায় বেঁধে স্বাধীনের দিকে এগিয়ে যেতে লাগে। স্বাধীন পিছিয়ে যেতে লাগে। দরজার কাছে এসে দেখে দরজা বাইরে থেকে লাগানো, তার বাঁচার আর কোনো পথ নেই। কোথায় যাবে চান্দু এখন? আর তোমার কোনো পথ খোলা নেই। স্বাধীন বুঝতে পারে নেহার সঙ্গে সাই দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, তাই নেহার কাছে এগিয়ে আসে। নেহাকেও শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে, কপালে, কোমরে অনবরত কিস করতে লাগে। কেঁপে উঠতে লাগে নেহা। তারপর নেহাকে কোলে তুলে খাটের উপর ফেলে দেয়। এক এক করে নেহার শরীর থেকে সব খুলতে লাগে। তারপর নেহার পেটে, কোমরে কিস করতে লাগে। নিমিষে দুজন হারিয়ে যায় ভালোবাসার অতল গভীরে।